আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলোচনায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। আপনারা জানেন যে 7 থেকে 9 জুন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান তিনি গিয়েছিলেন মস্কো সফরে, এবং খলিলুর রহমানের পররাষ্ট্রমন্ত্রী হিসেবে এটাই হচ্ছে প্রথম সরকারি রাশিয়া সফর। আর তিনি সেখানে আলোচনা করেছেন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভের সঙ্গে, এবং লাভরভের আমন্ত্রণে তিনি গিয়েছিলেন, এটা আমরা জানতে পারছি। 8ই জুন মস্কোতে দুই দেশের পররাষ্ট্রমন্ত্রীদের আনুষ্ঠানিক বৈঠক হয়। রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় এই সফরকে বিশেষ গুরুত্ব যে দিয়েছিল এমন কথা বলা যায় না, তবুও হ্যাঁ, যেহেতু শেখ হাসিনা সরকারের পতনের পর যে তারেক রহমান সরকার, প্রথমে মোহাম্মদ ইউনূসের সরকার ছিল, সেই সরকারের আমলেও রাশিয়ার সাথে সম্পর্ক খুব খারাপ ছিল। খারাপ থাকার বড় কারণ হচ্ছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প, সেই প্রকল্পে $5 বিলিয়ন ঘুষ দেওয়ার বিষয়টা নিয়ে যে অভিযোগ তুলেছিল বাংলাদেশ, সেইটা নিয়ে রাশিয়ার সাথে মোহাম্মদ ইউনূস সরকারের সম্পর্ক খারাপ হয়ে যায়, এবং তারপরে সেই জন্য সেই আমলে সেরকম বড় কোনো সফর হয়নি। যদিও বাংলাদেশের যে সেনানায়ক তিনি রাশিয়া সফর করেছিলেন ইউনূসের আমলে, এটা ঠিক। যাই হোক, একটা নির্বাচিত সরকারের পররাষ্ট্রমন্ত্রী হিসেবে খলিলুর রহমানের এই মস্কো সফর বা রাশিয়া সফর তার একটা গুরুত্ব আছে। বাংলাদেশ ও রাশিয়ার বিভিন্ন সরকারি সূত্র এবং বাংলাদেশি সংবাদ মাধ্যমের তথ্য অনুযায়ী জানা যাচ্ছে যে এই যে সফর, এই সফরের কেন্দ্রে ছিল জ্বালানি ও বিদ্যুৎ সহযোগিতা। কোনটা? প্রসঙ্গ হচ্ছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প। এছাড়া বাণিজ্য বিনিয়োগ নিয়ে কথা হয়েছে, বিজ্ঞান প্রযুক্তি নিয়ে, শিক্ষা। আর একটি বিষয় নিয়ে খুব বড় কথা হয়েছে, সেটা হচ্ছে জনশক্তির রপ্তানি, অর্থাৎ শ্রমশক্তির রপ্তানি। বাংলাদেশে আপনারা জানেন যে আরব রাষ্ট্রগুলোতে এখন বর্তমানে যুদ্ধের আবহে এবং নানা কারণে সেখান থেকে বাংলাদেশি শ্রমিকদের যাওয়াটা অনেকটা কমে গেছে, এবং সেখানটায় এদিকে আবার রাশিয়ারও দরকার হচ্ছে, কারণ ইউক্রেনের সাথে যুদ্ধে তাদের অনেক সৈন্য ক্ষয় হয়েছে, তাদের অনেক শ্রমশক্তির দরকার এখন। সুতরাং সেই হিসাবে রাশিয়ারও শ্রমিক দরকার, সেই জন্যে নিয়ে যাওয়া হচ্ছে। কিন্তু এখানে বাংলাদেশের বিভিন্ন আন্তর্জাতিক সংবাদ মাধ্যম তারা এই সফরে কি রকম কি পাওনা হয়েছে সেটা নিয়ে, কার কি দেনা পাওনা, কি সিদ্ধান্ত, কি আলোচনা ইত্যাদি, এইসব নিয়ে নানা কথা হয়েছে। রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় সফরের আগে এবং সফর চলাকালে কয়েকটি বিষয় নতুনভাবে তুলে ধরে। বাংলাদেশের সঙ্গে তারা সম্পর্ক মেরামত করতে চায়, জ্বালানি, শিক্ষা ও বাণিজ্যে তারা সহযোগিতা বাড়াতে চায়, যে সহযোগিতা বর্তমানে আছে সেটা বাড়াতে চায়। এছাড়া আন্তর্জাতিক মঞ্চে সমন্বয় বাড়ানোর আগ্রহ আছে, এবং এই প্রসঙ্গে চলে আসে দুটো জায়গা। আমি অন্য সমস্ত বিষয়কে একটু সরিয়ে রেখে বিশেষ করে দুটো বিষয় নিয়ে এখানে আলোচনা করব। একটা হচ্ছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প নিয়ে দু দেশের মধ্যে সম্পর্কের যে ঘাটতি ঘটে গিয়েছিল, সেই বিষয়টা বর্তমানে কোথায় দাঁড়িয়ে আছে এবং এই সফরে সেটা কতটা কি উন্নতি হলো সেইটা বলবো। আর দ্বিতীয়ত হচ্ছে ব্রিক্স এর সদস্য হওয়ার জন্য বাংলাদেশ একটা আগ্রহ দেখাচ্ছে। এটা মনে রাখবেন, ব্রিক্স হচ্ছে আমেরিকার বিরুদ্ধে। তাহলে আমেরিকার বিরুদ্ধে ব্রিক্সের সেখানটায় কারা রয়েছে? ব্রিক্সের বি ফর ব্রাজিল, রাশিয়া, ইন্ডিয়া, চায়না, সাউথ আফ্রিকা।
এই দেশগুলোর নাম দিয়ে ব্রিক্সের মূল এটা আসে। কিন্তু বড় কথা হচ্ছে সেটা হচ্ছে এই 5টা দেশের বাইরেও আরো বহু দেশ, যাদের মধ্যে আরব দেশও রয়েছে, তারাও ব্রিক্সের সদস্য হতে আগ্রহ দেখাচ্ছে। সুতরাং ব্রিক্স হচ্ছে একটা বড় আন্তর্জাতিক জোট। এই জোট অর্থনৈতিক, সামরিক ইত্যাদি সব দিক দিয়ে এই জোট একটা বড় জোট হতে যাচ্ছে। এবং সেইখানটায় বাংলাদেশ এর আগেও আগ্রহ দেখিয়েছে, আবার নতুন করে সেইটাতে আগ্রহ দেখাচ্ছে। মনে রাখতে হবে, আমেরিকার রক্তচক্ষু উপেক্ষা করেই যেতে হলে বাংলাদেশকে যেতে হবে। সেটা কতটা সম্ভব সেটা নিয়েও আমরা আলোচনা করব। সুতরাং অন্যান্য সমস্ত বিষয় ছেড়ে আমরা দুটো বিষয় নিয়ে এখানে কথা বলি, এবং যার জন্য আমরা কথা বলবো যে খলিলুর রহমানের রাশিয়া সফরে বড় আইটেম হয়েছে রূপপুর এবং ব্রিক্স। এই দুই ব্যাপারে কি হলো কি হলো না। দেখো, রূপপুরে $5 বিলিয়ন ঘুষ রাশিয়া জানতে চাইল খলিলুর রহমানের কাছে। তদন্তের প্রক্রিয়া, তদন্ত কত দূর, আর এর জন্যে আটকে গেল কিনা ব্রিক্সের দরজা, আমরা সেটাও আলোচনা করব। 2026 সালের বাংলাদেশ একদিকে দেশের ইতিহাসের সবচেয়ে ব্যয়বহুল অবকাঠামো প্রকল্প রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, অন্যদিকে সেই প্রকল্পকে ঘিরে $5 বিলিয়ন দুর্নীতির অভিযোগ। আর ঠিক সেই সময়ই বাংলাদেশের সামনে নতুন একটি কৌশলগত প্রশ্ন উঠে এলো, ব্রিক্সের দরজা কি খুলবে বাংলাদেশের জন্য? যদি খোলে তাহলে কি রাশিয়া হবে সেই দরজার সবচেয়ে গুরুত্বপূর্ণ চাবিকাঠি? কিন্তু এখানে একটি বড় প্রশ্ন আছে। এক তো আমেরিকার প্রশ্ন, সেটা বললাম একটু আগে, আর যে রাশিয়ার বিরুদ্ধে পরোক্ষভাবে ঘুষ ও দুর্নীতির অভিযোগ উঠেছিল, সেই রাশিয়ার সঙ্গেই আবার কেন সম্পর্ক আরো ঘনিষ্ঠ করতে চাইছে ঢাকা? তার উপায় নেই। এই জন্য এই পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প তার সবকিছুই রাশিয়ার তত্ত্বাবধানে, রাশিয়ার সাহায্যে হচ্ছে। শ্যাম চাচা মানে আমেরিকা, যার কাছে গোপন বাণিজ্য চুক্তির নামে মোহাম্মদ ইউনূসের সরকার বিএনপি এবং জামাতের সমর্থন নিয়ে একটা গোপন বাণিজ্য চুক্তি করেছিল, সেই চাচা কি বাংলাদেশের খলিলুর রহমানের এই আমেরিকা সফরে ক্ষুব্ধ হবে না? তার কারণ হচ্ছে একটা, খলিলুর রহমান সভাপতি হয়েছেন জাতিসংঘের 1 বছরের জন্য। সেইটার জন্য তিনি বলতেই পারেন, আমরা সেই ব্যাপার নিয়ে পৃথিবীর বিভিন্ন দেশ আমি ঘুরে বেড়াচ্ছি। তবে সেটা যে উত্তরই তিনি দেন না কেন, তার আগে প্রশ্ন, রূপপুর ঘুষকাণ্ডে এতদিন পরও কেন করে ওঠা গেল না তদন্তের চূড়ান্ত রিপোর্ট? এই রিপোর্টটা কেন করা গেল না? আজ আমরা খুঁজে দেখব রূপপুর প্রকল্পের বাস্তবতা। আমরা আজকে বাস্তবতাটা খুঁজে দেখব, $5 বিলিয়ন বিতর্ক দেখব, রাশিয়ার অবস্থান এবং বাংলাদেশের সম্ভাব্য ব্রিক্স ভবিষ্যৎ। প্রথমে দেখি রূপপুর কেন এত গুরুত্বপূর্ণ। দেখুন, বাংলাদেশের বিদ্যুৎ ইতিহাসে রূপপুর একটি যুগান্তকারী প্রকল্প। পাবনার ঈশ্বরদীতে নির্মিত এই প্রকল্পের মাধ্যমে বাংলাদেশ প্রথমবারের মতো পারমাণবিক শক্তিধর রাষ্ট্রের তালিকায় প্রবেশ করছে। প্রকল্পটির মোট ব্যয় প্রায় $12 থেকে $13 বিলিয়ন। এর প্রায় 90% অর্থ এসেছে রাশিয়ার রাষ্ট্রীয় ঋণ থেকে। প্রযুক্তি, প্রকৌশল এবং রিঅ্যাক্টর সবই দিয়েছে রাশিয়ার রাষ্ট্রীয় পারমাণবিক সংস্থা রোসাটম। 2026 সালে এসে প্রকল্পটি প্রায় শেষ পর্যায়ে। প্রথম ইউনিটে পারমাণবিক জ্বালানি লোডিং সম্পন্ন হয়েছে এবং পরীক্ষামূলক বিদ্যুৎ উৎপাদনের প্রস্তুতি চলছে। বাংলাদেশের জন্য এর অর্থ শুধু বিদ্যুৎ নয়, এর অর্থ শিল্পায়ন, জ্বালানি নিরাপত্তা এবং আমদানি করা জীবাশ্ম জ্বালানি যথা কয়লা, পেট্রোল, গ্যাসের উপর নির্ভরতা কমানো। এবার আসি, কোথা থেকে এলো $5 বিলিয়ন ঘুষ দেওয়ার যে অভিযোগ, সেই অভিযোগটি 2024 সালের শেষ দিকে হঠাৎ করেই পরিস্থিতি বদলে যায়। শেখ হাসিনা সরকারের পতনের পর
তার ও তার পরিবারের বিরুদ্ধে আর্থিক দুর্নীতির রাজনৈতিক অভিযোগের বন্যা শুরু হয়। সেই বন্যার মতো রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত অভিযোগের অন্যতমটি হলো রূপপুর প্রকল্পে ঘুষ খাওয়ার অভিযোগ। বাংলাদেশের দুর্নীতি দমন কমিশন বা দুদক রূপপুর প্রকল্পে দুর্নীতি, অর্থ আত্মসাৎ এবং মানি লন্ডারিং এর অভিযোগে তদন্ত শুরু করে। অভিযোগ ছিল ভয়ঙ্কর। শেখ হাসিনা, সজীব ওয়াজেদ জয়, টিউলিপ সিদ্দিক সহ কয়েকজনের বিরুদ্ধে প্রায় $5 বিলিয়ন আত্মসাতের অভিযোগ সামনে আসে। সংখ্যাটা এতটাই বড় ছিল যে তা শুধু বাংলাদেশের রাজনীতিকেই নাড়িয়ে দেয়নি, আলোড়ন সৃষ্টি হয়েছিল লন্ডন, মস্কো এবং আন্তর্জাতিক রাজনীতি এবং সংবাদ মাধ্যমেও। কিন্তু এখানেই শুরু হয় আর এক বিতর্ক। কারণ অভিযোগ যত বড়, প্রমাণ তার তুলনায় কিছুই ছিল না। আর সেটা বোঝা যাচ্ছে আজ পর্যন্ত প্রায় 1.5 বছর পরেও তদন্তের কোনো ফলাফল, এমনকি অগ্রগতি কোন পর্যায়ে, সেটাও প্রকাশ হয়নি। রাশিয়া কেন ক্ষুব্ধ হয়েছিল? অনেকেই মনে করেন অভিযোগটি শুধুমাত্র ছিল শেখ হাসিনার বিরুদ্ধে। আসলে তা কিন্তু নয়। কারণ যদি $5 বিলিয়ন ঘুষের অভিযোগ সত্যি হয়, তাহলে প্রশ্ন উঠবে রাশিয়ার রাষ্ট্রীয় প্রতিষ্ঠান রোসাটমের ভূমিকা তাহলে কি ছিল? ঘুষ খাওয়া যেমন অন্যায়, ঘুষ দেওয়াটাও সমপরিমাণ অন্যায়। সেই কারণে রাশিয়া অত্যন্ত কঠোর প্রতিক্রিয়া দেখায়। রোসাটম আনুষ্ঠানিকভাবে অভিযোগকে মিথ্যা বলে প্রত্যাখ্যান করে, এমনকি তারা আদালতেও বিষয়টি নিয়ে যাওয়ার হুমকি দেয় নিজেদের সুনাম রক্ষার জন্য। রুশ অবস্থান ছিল পরিষ্কার। রূপপুর প্রকল্প বাংলাদেশের জ্বালানি নিরাপত্তার জন্য। এটাকে রাজনৈতিকভাবে কলঙ্কিত করার চেষ্টা করা হচ্ছে, আর সেটা করছে আমেরিকা ও পশ্চিমা শক্তির মদতপুষ্ট ইউনূস সরকার। তো মোহাম্মদ ইউনূসের সরকার রাশিয়ার অভিযোগ মানেনি, তদন্ত চালু থাকে। কিন্তু প্রশ্ন, তদন্তের কি হলো? আসি এই সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গায়। 2026 সাল, 1.5 বছরেরও বেশি সময় পার হয়ে গেছে, তবুও দুদকের চূড়ান্ত রিপোর্ট নেই। তদন্তের অগ্রগতির কোনো খবর নেই। বাস্তবতা হলো তদন্ত অফিসিয়ালি চালু আছে, কিন্তু আনঅফিসিয়ালি বন্ধ। অভিযোগ তুলে নেওয়া হয়নি, আবার অভিযোগ প্রমাণের কোনো চেষ্টাও এখন নেই। অভিযোগ তুলে নেওয়া হয়নি কারণ তাতে শেখ হাসিনা মাইলেজ পেয়ে যাবেন, তার পজিশন আরো শক্তিশালী হবে। তিনি বলতে পারবেন, এত তো বলেছিলে $5 বিলিয়ন ঘুষ নিয়েছে, বিদেশে টাকা পাঠিয়েছে, কি হলো? মুখ পুড়বে হাসিনা বিরোধী শক্তির, যার মধ্যে বিএনপিও আছে। একই সঙ্গে অভিযোগ প্রত্যাহার করলে রাশিয়া খুশি হবে, কিন্তু আবার খেপে যাবে আমেরিকা। অর্থাৎ বাংলাদেশ এমন এক অবস্থায় দাঁড়িয়ে আছে যেখানে দুদিকে যাওয়াই বিপদের। অভিযোগ আছে, তদন্ত আছে, কিন্তু সিদ্ধান্ত নেই। রাজনৈতিকভাবে এটি একটি অস্বস্তিকর পরিস্থিতি। কারণ ওই যে বললাম, অভিযোগ প্রত্যাহার করলে সরকারকে জবাব দিতে হবে, আর অভিযোগ প্রমাণ করতে না পারলে তদন্তের বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন উঠবে। ফলে বিষয়টি এক ধরনের কূটনৈতিক রেফ্রিজারেটরে, ফ্রিজারে রাখা হয়েছে। এই অবস্থা রাশিয়ার আত্মমর্যাদায় ঘা দিচ্ছিল। এবার খলিলুরকে তার জন্য প্রথমেই রাশিয়ার কাছে জবাব দিয়ে দিতে হয়েছে, এবং সেই জবাব দিয়ে রাশিয়াকে আবার এই প্রকল্পে শক্তিশালী পার্টনার হিসেবে আরো বেশিভাবে যোগ দেওয়ার জন্য সাধ্য সাধনা করতে হয়েছে ডক্টর খলিলুর রহমানকে। 2026 সালে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমানের মস্কো সফরটাই রূপপুর প্রকল্পকে দ্বিপাক্ষিক সম্পর্কের অন্যতম ভিত্তি হিসেবে শেষ পর্যন্ত তুলে ধরা গেছে। রোসাটম এখন বাংলাদেশের জন্য শুধু ওই রূপপুর প্রকল্প নয়, বাংলাদেশের জন্য নতুন প্রজন্মের ক্ষুদ্র মডিউলার রিঅ্যাক্টর এবং ভাসমান পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের ধারণাও সামনে এনেছে। অর্থাৎ মস্কো স্পষ্ট বার্তা দিচ্ছে, ঠিক আছে, তোমাদের ঘরোয়া রাজনীতির কথা বুঝলাম, আর আমরাও চাই রূপপুর শেষ নয়, অতএব দীর্ঘমেয়াদী অংশীদারিত্ব শুরু হয়েছে। আর এখানেই আসছে
ব্রিক্স এর প্রশ্ন। এখন আসি সবচেয়ে বড় ভূ রাজনৈতিক প্রশ্নটিতে। ব্রিক্স। বর্তমানে ব্রিক্স বিশ্বের দ্রুত বিকাশমান অর্থনৈতিক জোটগুলোর একটি। এখানে রয়েছে, আগেই বলেছি, রাশিয়া, চায়না, ইন্ডিয়া, ব্রাজিল, সাউথ আফ্রিকা। এর সঙ্গে আরো বহু দেশ আসছে স্বেচ্ছায়। খলিলুরের মস্কো যাত্রার পেছনে ছিল বাংলাদেশের ব্রিক্স তাতে যোগদান করার ইচ্ছা। বাংলাদেশ অতীতেও ব্রিক্সে যোগদানের আগ্রহ দেখিয়েছে, কিন্তু সদস্যপদ পাওয়া শুধুমাত্র অর্থনৈতিক প্রশ্ন নয়, এটা রাজনৈতিক আস্থারও প্রশ্ন। আর এখানেই রূপপুরের গুরুত্ব, কারণ আমেরিকার কোলে যাওয়ার ফলে রাশিয়া থেকে দূরে চলে গিয়েছে বাংলাদেশ। আর রূপপুর প্রকল্পের মাধ্যমে আবার রাশিয়ার সাথে ঘনিষ্ঠতা হতে পারার সম্ভাবনা এসেছে, কারণ রূপপুর হলো বাংলাদেশ রাশিয়া সম্পর্কের সবচেয়ে বড় প্রতীক। যদি রূপপুর সফল হয়, তাহলে রাশিয়ার কাছে বাংলাদেশ একটি নির্ভরযোগ্য কৌশলগত অংশীদার হিসেবে শক্ত অবস্থান তৈরি করতে পারবে। অন্যদিকে যদি রূপপুরকে ঘিরে দীর্ঘস্থায়ী রাজনৈতিক বিতর্ক চলতেই থাকে, তাহলে সেটি বাংলাদেশের আন্তর্জাতিক ভাবমূর্তির জন্য আরো অস্বস্তিকর হয়ে উঠবে। আর শুধু তো রাশিয়ার নেক নজরে থাকা নয়, এই সুযোগে ভারতের নেক নজরে আসাটা উদ্দেশ্য। নানাবিধ কারণে ভারত বাংলাদেশ সম্পর্ক বর্তমানে মোহাম্মদ ইউনূসের আমলের বরফ ঠান্ডা পরিস্থিতির থেকেও খারাপ হওয়ার দিকে দ্রুত চলে যাচ্ছে। মনে রাখতে হবে, সেটা অন্তর্বর্তী সরকার, আর এটা একটা নির্বাচিত সরকার। এই সম্পর্ক মানে তারেক রহমানের সরকার নির্বাচিত, সুতরাং সম্পর্ক এখন আরো খারাপ হলে সেটা সত্যিই খুবই খারাপ ব্যাপার। এই সম্পর্ক ঠিকঠাক করতে গেলে রাশিয়ার সঙ্গে ভালো সম্পর্কটা সাহায্য করবে, কারণ দুনিয়া জানে রাশিয়া আর ভারত তাদের মধ্যে সম্পর্কের যে গভীরতা, সেটা খলিলুর রহমানের মস্কো যাত্রার পেছনে ভারতও তাই একটা পরোক্ষ কারণ। শেষ পর্যন্ত সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নটি হলো, রূপপুরের গল্প কি দুর্নীতির গল্প, নাকি এটি বাংলাদেশের জ্বালানি স্বাধীনতার গল্প? হয়তো দুটো প্রশ্নের উত্তরই এখনো পুরোপুরি পাওয়া যায়নি। আজ পর্যন্ত $5 বিলিয়ন অভিযোগ আদালতে প্রমাণিত হয়নি, আবার আনুষ্ঠানিকভাবে মিথ্যেও প্রমাণিত হয়নি, আবার এইটা প্রত্যাহার করা হয়নি দুর্নীতির তদন্ত। একটি বিষয় পরিষ্কার, রূপপুর এখন শুধু একটি বিদ্যুৎ কেন্দ্র নয়, এটি বাংলাদেশের পররাষ্ট্রনীতি, রাশিয়ার সম্পর্ক, রাশিয়ার সঙ্গে প্রত্যক্ষ সম্পর্ক এবং পরোক্ষে আবার ভারতের সঙ্গে সম্পর্ক স্থাপন, চীনের সাথেও জোট বাঁধা, তার সাথেও থাকা, এবং সম্ভাব্য ব্রিক্স ভবিষ্যতের সঙ্গে জড়িয়ে গেছে। মনে রাখবেন, তার মধ্যে কিন্তু পাকিস্তান নেই। তদন্তের রিপোর্ট হয়তো কোনোদিন প্রকাশ হবে না, কিন্তু রূপপুর নিয়ে রাজনৈতিক বিতর্ক একদিন শেষ হবে। রূপপুরের চুল্লিতে যখন প্রথমবারের মতো পূর্ণ মাত্রায় বিদ্যুৎ উৎপাদন শুরু হবে, তখন ইতিহাস নতুন করে প্রশ্ন করবে, বাংলাদেশ কি তাহলে শুধু একটি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করেছিল, নাকি সে সময় থেকেই শুরু হয়েছিল বাংলাদেশের নতুন ভূ রাজনৈতিক অধ্যায়? আর এই অধ্যায় কিন্তু চীন, ভারত, রাশিয়া এদের একত্র হওয়া, কিন্তু আবার দূরত্বে চলে যাওয়া পাকিস্তান এবং আমেরিকা থেকে। বন্ধু, যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আর মন্তব্যে জানান আপনার মতে ব্রিক্সে বাংলাদেশের প্রবেশের সবচেয়ে বড় বাধাটা কি? রূপপুর বিতর্ক, নাকি আন্তর্জাতিক রাজনীতি, পাকিস্তান প্রেম, আমেরিকার কাছে নিজেদের বন্ধক দিয়ে দেয়া, সেখান থেকে বেরিয়ে আসার চেষ্টা, কি রূপপুর এবং ব্রিক্স? ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক, আওয়ামী লীগের রাজনীতিতে ফিরে আসা মানে মূল ধারা রাজনীতিতে আওয়ামী লীগের যে সকল নেতৃবৃন্দ শেখ হাসিনার নেতৃত্বে যারা সরকার পরিচালনা করেছিলেন এবং যে অংশটি নিরাপদে, তারা বাংলাদেশ থেকে বিদেশে চলে গেছেন।
এটাকে অনেকেই পালানো বলতে রাজি নন, আবার কেউ কেউ এটাকে মনের আনন্দে পালানো বলছেন। তো তারা সগৌরবে বাংলাদেশে ফিরে আসবে। আবার জাহাঙ্গীর কবির নানক, বাহাউদ্দিন নাসিম, ওবায়দুল কাদের, অন্যান্য যে সকল মন্ত্রিপরিষদের সদস্য ছিলেন, তারা আবার এই রাজপথ দাপিয়ে বেড়াবেন, হয়তো ক্ষমতায় আসবেন, হয়তো বিরোধী দলে থাকবেন, হয়তো রাজপথে থাকবেন, কিন্তু তারা রাজনীতি করবেন, এটার সম্ভাবনা নিয়ে পক্ষে বিপক্ষে নানা রকম কথাবার্তা হচ্ছে। যারা আওয়ামী লীগের বিপক্ষের লোক, এর মধ্যে অনেক জ্ঞানীগুণী বুদ্ধিজীবী আছেন, তাদের বক্তব্য হলো যে কিয়ামত হয়ে গেল, আওয়ামী লীগ আর আসতে পারবে না। এর কারণ হলো যারা একবার পালিয়ে গেছে তারা কখনোই আর ফিরে আসতে পারে না। অন্য পক্ষে বলার চেষ্টা করছে যে আওয়ামী লীগ পালালো কই, সে তো শেখ হাসিনাকে সামরিক বিমানে করে, যুদ্ধ বিমানে করে, সসম্মানে মর্যাদার সাথে সানাই নহবত বাজিয়ে বাংলাদেশ থেকে পাঠিয়ে দেওয়া হয়েছে, আর ভারত সরকার তাকে রাজকীয় মেহমান রূপে সানাই নহবত বাজিয়ে তাকে গ্রহণ করেছে, এবং এখনো পর্যন্ত তাকে রাষ্ট্রীয় মেহমান রূপে, ভারতের সবচাইতে কাঙ্ক্ষিত রাষ্ট্রীয় মেহমান। এই মুহূর্তে ভারতে দুজন লোক একদম রাষ্ট্রপ্রধানের মর্যাদায় আছেন, দালাই লামা, তিব্বতের ধর্মগুরু দালাই লামা, আর শেখ হাসিনা। কিন্তু শেখ হাসিনার যে জৌলুস, তার যে ক্ষমতা, তার যে প্রভাব, সরকারের সাথে তার যে সংযোগ, এবং শেখ হাসিনাকে কেন্দ্র করে দিল্লি, গুজরাট, আহমেদাবাদ, তারপরে পশ্চিমবঙ্গ, আসাম, ত্রিপুরা, বিহার, সব জায়গাতে সেখানকার রাজনীতির যে পক্ষ, মানে ওখানে যেভাবে আওয়ামী লীগের হাজার হাজার মানুষ আছে, তার সঙ্গে সঙ্গে ওখানে বাঙালিরা আছে যারা মাইগ্রেট করে ওই অঞ্চলে গিয়ে দীর্ঘদিন যাবৎ বসবাস করছেন তারা, এবং ওখানে যে সকল রাজনীতিবিদ রয়েছেন তাদের একটা বিরাট অংশ শেখ হাসিনার পক্ষে। সেখানে রীতিমতো একটা আলাদা রাষ্ট্র গঠন করার মতো অবস্থা তৈরি করে ফেলেছে। পশ্চিমবঙ্গের কথা চিন্তা করেন, পশ্চিমবঙ্গে মমতার পরাজয়, তার তৃণমূল ভেঙে টুকরো টুকরো হয়ে যাওয়া, শুভেন্দুর ক্ষমতায় আসা, বিজেপির সেখানে একছত্র আধিপত্য ধরে নেওয়া হয়, এর পেছনে অন্তত 50% প্রভাব বিস্তার করেছে শেখ হাসিনা এবং তার আওয়ামী লীগ। এবং শেখ হাসিনার যারা লোকজন রয়েছেন তারা দেশ এবং বিদেশ থেকে নানাভাবে অর্থ দিয়ে, সাহায্য দিয়ে শুভেন্দুর এই নির্বাচনকে তারা এগিয়ে নিয়ে গেছে। বোঝার চেষ্টা করুন যে ভারতের কি ধরনের কথাবার্তা হচ্ছে। ভারতের যারা সংবাদপত্র, প্রেস ক্লাব, মিডিয়া যেভাবে শেখ হাসিনা ডমিনেট করছেন এই মুহূর্তে, সেটা রাহুল গান্ধীও পারছেন না। তো এই জন্য শেখ হাসিনাকে আসলে আপনি তুচ্ছ করতে পারেন, তাচ্ছিল্য করতে পারেন, তাকে ফেলে দিতে পারেন, কিন্তু এই ঘটনাগুলো তো ঘটছে, যেটা অতীতে ভারতে কখনো ঘটেনি। এখানে কাশ্মীরের রাজা, তারপরে সিকিমের লেন্দুকদর্জি, এরপরে মহীশূরের নিজাম, মানে অনেকেই কিন্তু স্বাধীন ভারতে রাজকীয় মেহমান রূপে দিল্লিতে ছিলেন। কিন্তু শেখ হাসিনা যে ভাবসাব দেখাচ্ছেন, যে প্রোটোকল দেখাচ্ছেন, এবং তাকে কেন্দ্র করে দেশে, দেশের বাইরে এবং আন্তর্জাতিক মিডিয়া যা কিছু করছে, ফলে আমরা বাংলাদেশে বসে কোনো অবস্থাতেই শেখ হাসিনার এই যে মুভমেন্ট, এটাকে বাদ দিতে পারছি না। যত কথাই বলি না কেন, ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগের আতঙ্ক আমাদেরকে তাড়া করছে। যতই প্রবোধ দেওয়ার চেষ্টা করি না কেন, আওয়ামী লীগের ফিরে আসায় আমাদের অনেকের ফিরে আসার আতঙ্কে আমাদের হাত পা কাঁপছে, এটি বাস্তবতা। আর অন্যদিকে আওয়ামী লীগ কিন্তু বন্ধ নেই। যেদিন থেকে মানে আগস্ট মাসের 5 তারিখ বোধহয় তারা মুখ বন্ধ রেখেছিল, বা 6 তারিখে বন্ধ রেখেছিল, 7-8 তারিখ থেকে তারা দ্বিধা আসছে, যে যার মতো করে সামাজিক মাধ্যম ব্যবহার করে, আন্তর্জাতিক গণমাধ্যম ব্যবহার করে তারা বলে যাচ্ছে, এবং একের পর এক তারা কর্মসূচি দিয়ে যাচ্ছে। কমিটি গঠন, ঝটিকা মিছিল, অফিস চালু করা, পালিয়ে যাওয়া, ভোট দেওয়া, জামাতকে সাপোর্ট করা, বিএনপিকে সাপোর্ট করা, জামাত বিএনপির মধ্যে গন্ডগোল লাগিয়ে দেওয়া,
রাজনীতিতে চাণক্য নীতি যা কিছু আছে সব কিছু একটার পর একটাতে কিন্তু আওয়ামী লীগ করে যাচ্ছে, দেশের ভিতরে থেকে দেশের বাইরে থেকে। আওয়ামী লীগের যে সমস্ত লোক বাংলাদেশের মধ্যে পালিয়ে আছেন, বাস্তুচ্যুত হয়েছেন, আর বিরাট অংশ যারা এই পরিবর্তিত পরিস্থিতিতে ট্রেড অ্যান্ড কমার্স, বলতে গেলে এখনো 60% ট্রেড অ্যান্ড কমার্স আওয়ামী লীগের লোকজন নিয়ন্ত্রণ করছে। কন্ট্রাক্টারি, সরকারি কাজকর্ম সবই তাদের লাইসেন্সে হচ্ছে। তারা বিএনপির লোককে পার্টনার নিয়েছে, বিএনপির লোককে ঘুষ দিচ্ছে, বিএনপির লোকের চাঁদাবাজির যে চাহিদা সেটা পূর্ণ করছে, কিন্তু মূল চাবিকাঠি এটা আওয়ামী লীগের লোকজনের হাতে। বাংলাদেশের ফুড সিকিউরিটি তাদের হাতে, আমদানি বাণিজ্য তাদের হাতে, রপ্তানি বাণিজ্য তাদের হাতে, আমলাতন্ত্র তাদের হাতে। যে যাই বলুক না কেন, উপরে শুধুমাত্র কে পোস্টগুলো, সিআইডির প্রধান, ডিবির প্রধান, এসবির প্রধান, আইজি, বিএনপি স্যাটিসফাইড, কিন্তু পুরো চেইনটা এমন ভাবে তৈরি করা আছে, এই চেইনটি যদি ভাঙতে যান পুরো কলাপস করবে সিস্টেমটি, ভাঙতে পারবেন না। 17 বছরের সেই চেইন, এই চেইন এখনো সচিবালয়ে বসে, কোনো বাহিনীতে বসে, তহসিল অফিসে বসে, স্বাস্থ্য বিভাগে বসে সারাদিন মোনাজাত করে, ইয়া হাসিনা, ওয়া হাসিনা, কাম অন বেবি, কাম অন বেবি, ও আম্মা, ও আম্মা, ও আপা, যে যার মধ্যে, ও দাদি, ও খালাম্মা, ফিরে আসেন, আপনি ছাড়া আমরা আর বাঁচব না। আল্লাহ 10টা করবো গরু কুরবানি দেবো, 100টা গরু কুরবানি দেবো, আল্লাহ হজে যাব, উমরা করবো, শেখ হাসিনা ফিরে নিয়ে আসো। আচ্ছা বলেন তো, কাজগুলি কি হচ্ছে না? রোজা রাখা, তার জন্য রোজা রাখা হচ্ছে না? তার জন্য কি কোরআনের খতম হচ্ছে না? সাময়িকভাবে ডক্টর ইউনূসের জন্য কয় খতম কোরআন শরীফকে দিয়েছে বলেন? জনাব তারেক রহমান সাহেবের জন্য কয়জনে রোজা রেখেছেন 17 বছরে বলেন? কিন্তু এই সময়টিতে, এই গত 2 বছরে শেখ হাসিনার জন্য কত লক্ষ লক্ষ মহিলা, কত লক্ষ লক্ষ গৃহহীন মানুষ যারা ঘর পেয়েছেন, যারা ভাতা পেয়েছেন, যারা শেখ হাসিনার অনেকগুলো ট্রাস্ট হয়েছে সেখান থেকে বৃত্তি পেয়েছেন। তিনি যেভাবে ধর্ষিতা পূর্ণিমার মতো অসংখ্য রমণীকে এই সমাজে পুনর্বাসন করছেন, এখন সেই পূর্ণিমা কোথায় আছে বলেন তো? সেই পূর্ণিমা কি তারেক রহমানের জন্য দোয়া করবে? ওই যে এক পূর্ণিমা ধর্ষিত হয়েছিল, যাকে শেখ হাসিনা মেয়ে হিসেবে নিয়েছেন, তার সমস্ত ব্যয়ভার বহন করছেন। যতদিনে 17 বছর ক্ষমতায় ছিল, প্রতিটি বন্ধের দিন পূর্ণিমাকে গণভবনে নিয়ে তিনি নিজের হাতে ভাত মেখে খাইয়েছেন। এখন বলেন পূর্ণিমা কার জন্য দোয়া করবে? আচ্ছা, ওই যে পুরনো ঢাকাতে নিমতলিতে যে হত্যাকাণ্ড হয়েছিল, ওখানে যে 3-4টা মেয়ে ছিল, এই 3-4টা মেয়েকে তিনি নিয়েছিলেন, বিয়ে দিয়েছেন, এদের বাচ্চা কাচ্চা হয়েছে, এদেরকেও প্রতি মাসে 3-4 মাস পর পর গণভবনে নিয়ে তিনি খাওয়াতেন, উপহার দিতেন, আর ওই মেয়েগুলোর জামাইদেরকে তিনি জামাই মনে করতেন। এখন এরা কি বলেন তো, তারেক রহমানকে শ্বশুর মনে করবে? জিয়াউর রহমানকে দাদা শ্বশুর মনে করবে বলেন তো? এইরকম অসংখ্য মানুষের সঙ্গে আওয়ামী লীগের, শেখ হাসিনার মন্দ কাজের স্মৃতি আছে, তারা অভিশাপ করছে যে ওই বেটি যেন না আসে, মরে যাক, ক্রিয়া পড়ুক, এ কথা যেভাবে বলছে। আবার একই সঙ্গে অসংখ্য মানুষ জায়নামাজ বিছিয়ে দোয়া করছে, মন্দিরে ঘন্টা বাজিয়ে পুজো করছে, আর তার যারা সুবিধাভোগী তারা সারাদিন হাসিনা আসবে, কবে আসবে, সে দেয়ালে দেয়ালে লিখে দে শেখের বেটি আইতেছে, এরকম। এরই মধ্যে এই যে বলা হয় ইথারে যে সমস্ত কর্মকাণ্ড হচ্ছে, ইথারের এই কর্মকাণ্ডের বাইরে আর যেগুলো হচ্ছে সেটা হলো রাজনৈতিক অ্যাক্টিভিটিস। কলকাতাতে হচ্ছে, দিল্লিতে হচ্ছে, ইংল্যান্ডে হচ্ছে, নিউ ইয়র্কে হচ্ছে, জার্মানিতে হচ্ছে, আওয়ামী লীগের লোকজন মারামারি করছে। এখানে সেই যে এক পক্ষকে বলতে হয়েছে, একজন বলতেছে ও মদারু, একজনও বলতেছে ও হলো হারপিকু। হারপিকু মদারু মারামারি করছে, কিন্তু কাজ হচ্ছে, কিন্তু হারপিক কিন্তু বসে নেই, সে দলের জন্য কাজ করছে। মদারু, যাকে মদারু বলা হচ্ছে, তারা মারামারি করছে, কিন্তু মদারু মদ খেয়ে খেয়ে এমন বাস দিচ্ছে সরকারকে, ও বাস আর বের করা যাচ্ছে না, কাজ হচ্ছে। কলকাতাতে আওয়ামী লীগের বিভিন্ন গ্রুপ ঝগড়াঝাড়ি করছে, মারামারি করছে, কিন্তু
দিন শেষে সবাই দলের জন্য কাজ করছে। তারই প্রেক্ষিতে এই রাজপথে তারা বলেছিল যে ঈদের পরে আমরা কঠোর আন্দোলন করবো। এটা মির্জা ফখরুলের সেই কঠোর আন্দোলন নয়, কিংবা বিএনপি জমানাতে এটা ঠাট্টায় হয়ে গেছিল যে এই ঈদের পরে, এই কুরবানির পরে, শীতকালে আমরা এই আন্দোলন করব, এটা একটা ঠাট্টা। কিন্তু আওয়ামী লীগ সেটা না, আওয়ামী লীগ যেটা বলেছে সেটা কিন্তু তারা করে ছেড়েছে, ডেট দিয়ে, সময় দিয়ে, টাইম দিয়ে। তার প্রমাণ এই যে 5 তারিখে, মে মাসের 5 তারিখে কুরবানির পরে শুক্রবার দিন সারা বাংলাদেশে 17টি স্পটে তারা আর ঝটিকা মিছিল না, প্রকাশ্যে মিছিল করলো, তারা সভা করলো, একেবারে অফিস খুলে বসে তারা সেখানে সভা করলো। এবং একটা জেলাতে তাদের অনুষ্ঠানে এত বেশি লোক হলো যে পুলিশ বাধা দেওয়ার চেষ্টা করলো, এবং সেখানে হাজার হাজার লোক ছাত্রলীগের প্রোগ্রামে আসলো যে পুলিশ সেখান থেকে সরে যেতে বাধ্য হলো। এবং সে খবর প্রথম আলো থেকে শুরু করে সমস্ত পত্রপত্রিকা যখন এলো, আমি যখন কার্ড দেখলাম আমার কাছে মনে হলো এগুলো ঠাট্টা করছে বা এগুলো এআই জেনারেটেড। পরে যখন প্রিন্টেড ভার্সনে এই জিনিসগুলো দেখলাম তখন আমার কাছে মনে হলো যে ও মাই গড, আমরা যারা নাকে তিল দিয়ে ঘুমাচ্ছি আওয়ামী লীগ আর কিয়ামত পর্যন্ত দাঁড়াতে পারবে না, এটা মুসলিম লীগ হয়ে যাবে, এটা আর কোনোদিন বাঁচবে না, শেখ হাসিনা কদিন পরে মরে যাবে, ক্যান্সারের সে 4th স্টেজে আছে, তারপরে শেখ রেহানাও আসবে না, ইত্যাদি ইত্যাদি, জয় তো প্রশ্নই আসে না। এরকম নিয়ে যারা আমরা যখন বগল বাজাচ্ছি, ক্যাকু করে বগল বাজাচ্ছি, ঠিক সেই সময়টাতে ছাত্রলীগের সমস্ত কি করছে, এর মধ্যে কি কোনো আওয়াজ দেখতে পাচ্ছেন? মহান আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন এবং হেফাজত করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।